তার জন্য এটা অন করে দিও। আমি ইন শর্ট খুব তাড়াতাড়ি এটা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এই তাপমাত্রার স্কেলের দিকে যাওয়ার আগে এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে তুমি আসলে আরেকটা আছে তো এম এল এফ, এই সূত্রগুলো ব্যবহার করে তুমি কিভাবে তাপমাত্রা চেঞ্জ হওয়ার ফলে তাপ কতখানি পরিবর্তিত হচ্ছে সেটা বের করতে পারো, সেটা নিয়ে কথা বলবো আর কি। তো এম এল ভি আবার একটা সূত্র, এই কয়েকটা সূত্র আমরা দেখেছিলাম লাস্ট টাইম, জাস্ট বের করেছিলাম তাপমাত্রা বের করার অনেকগুলো সূত্র, কিন্তু এগুলা ব্যবহার করে কিভাবে অঙ্ক করে সেটা দেখা হয় নাই। তো আজকে ক্লাসের শুরুতে আমি এটা দেখাবো যে তোমাদের তাপমাত্রা চেঞ্জ হইলে তাপ শক্তির কতখানি পরিবর্তন হচ্ছে অবস্থার পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ মাইনাস সামথিং ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমি যদি গ্যাস পর্যন্ত নিয়ে যাই তাহলে তাপমাত্রার পরিবর্তনটা কত হবে, সেই মানগুলো কিভাবে বের করে সেটা আমরা আজকে শিখবো। পাশাপাশি আমরা শিখবো আজকে যে দুই স্থির বিন্দু তাপমাত্রা বিদ্যা ব্যবহার করে কিভাবে ফারেনহাইট স্কেল থেকে কেলভিন স্কেলে তাপমাত্রা নিয়ে যেতে হয়, কেলভিন স্কেল থেকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হয়, আর কিভাবে কোনো নষ্ট থার্মোমিটার দেওয়া থাকলে সেই নষ্ট থার্মোমিটারের দ্বারা সঠিক তাপমাত্রা আমরা বের করে আনতে পারবো। অর্থাৎ নষ্ট থার্মোমিটারের নষ্ট তাপমাত্রা না, আমরা যে কোনো একটা ইউনিটে ফারেনহাইট, কেলভিন অথবা ডিগ্রি সেলসিয়াসে সঠিক তাপমাত্রা কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখব। এবং তাপমাত্রা পরিবর্তনের সাথে প্রত্যেকটা স্কেলের মধ্যে কি রেশিও আছে সেটা কেমনে বোঝা যায় সেই রিলেটেড কাজগুলা করব। এই দুইটা কাজই আজকে আমরা এই ক্লাসে করতে যাচ্ছি। অত্যন্ত দ্রুত ক্লাসে আমরা কোঅপারেট করলে সবকিছুই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা রাখা যায়। তো তোমাদের অনেক পেইন হবে না। সো একটু কোঅপারেট করো, তাইলে দেখবে অনেক তাড়াতাড়ি অনেক কিছু শিখে ফেলতে পারবো আমরা। লেটস বিগিন। প্রথমে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হলো আমাদের কাছে সামথিং, ধরো 5 কেজির বরফ আছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই বরফটাকে আমরা তাপ দিতে 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 আস্তে আস্তে কি করব, পানিতে পরিণত করব, বরফ হয়ে যাব পানি। ভাই স্ক্রিন শেয়ার হয় নাই তো। শেয়ার হয় নাই, সরি, এখন শেয়ার করতেছি, দেখো। আগে বলবা না, এতক্ষণ কি শুনতেছিলাম? আচ্ছা সমস্যা নাই, আমরা এখন স্ক্রিন শেয়ার হয়েছে একটু জানো? জি ভাইয়া। ওকে, আমরা কিউ বের করার, সবাই নিজেকে মিউট রাখো, আমি আবার কথাটা বলে নিচ্ছি। আমরা কিউ বের করার অনেকগুলো সূত্র দেখেছিলাম, এই সূত্রগুলো দ্বারা কিভাবে তাপ শক্তির মান বের করতে হয় সেই বিষয়টা একটু বিস্তারিত দেখবো। পাশাপাশি তাপমাত্রার বিভিন্ন স্কেলে কিভাবে কনভার্ট করা যায়, অর্থাৎ একটা ডিগ্রি সেলসিয়াসে থাকার তাপমাত্রাকে কেলভিনে কেমনে নেওয়া যায়, এমনকি নষ্ট থার্মোমিটারের তাপমাত্রাকে সঠিকভাবে কিভাবে মাপা যায় সেই জিনিসগুলো আমরা শিখবো। আর থার্মোমিটার কিভাবে কাজ করে, আদৌ থার্মোমিটার কাজ করে কিনা, তাপমাত্রা নির্ণয়ের পদ্ধতিটা কি, মেকানিজমটা কি, সেই বিষয়গুলো আজকে আমরা জানতে পারবো। আর এই নষ্ট থার্মোমিটারের অঙ্কও কোথায় আসে? বোর্ডে আসে, বইতে আসে, রুয়েট, কুয়েট, সার্চ, ভোটেক্সে আসে। আর এগুলা অবজেক্টিভ হিসেবে আসে, আর বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্টিভ হিসেবে আসে। বাট তাপমাত্রা নির্ণয় করা যে মূলনীতি, এটার মধ্যে অনেক বেসিক আছে যেগুলো আসলে বোর্ডে ঘ নম্বরেও আসতে পারে, তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো এই অঙ্কটা সরাসরি বইতেও আসে এবং বোর্ডেও আসে। সো লেটস বিগিন। প্রথমে দেখো, আমি বলছিলাম যে 5 কেজি ভরের একটা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি আমরা 5 কেজি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসে পরিণত করতে চাই, এটা হলো গ্যাসিয়াস স্টেটে চলে গেছে আর এটা হলো আইস ছিল, তাহলে আমাদের তাপ শক্তির পরিবর্তন কতখানি করতে হবে অথবা তাপ কতখানি দিতে হবে। এই অঙ্কটা কয়েকটা স্টেপে করতে হয়। স্টেপ 1 আমি জাস্ট একটু দ্রুত করে যাচ্ছি কারণ এটা 9-10 এর, তো একটু একটু দ্রুত আগাবো আর কি। হ্যাঁ, তোমরা যারা বুঝতে পারবে না তাদের আমি আবার সময় দেবো, সমস্যা নাই, বাট এটা একদমই 9-10 এর ব্যাপার, এই কারণে একটু দ্রুত আগাবো। প্রথম স্টেপে আমার এই বরফটাকে গলে পানি হওয়ার জন্য নিয়ে যেতে হবে তা কিন্তু না। প্রথমে আমার -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটাকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। এখানে যে কনভার্সনটা হচ্ছে এটা হলো আইস টু আইসি হচ্ছে, অর্থাৎ বরফ থেকে অন্য কিছু হচ্ছে না। এমএসএফ টিমে কেউ আছো? যারা যারা আছে তাদেরকে ইন করতে পারছো? এমএসএফ টিমের অ্যাকাউন্টে কেউ আছো? ওকে, কেউ নাই, তাহলে তোমাদের বন্ধুদের নিয়ে আসতে হবে। ওকে,
এখন দেখো যে কথাটা বলতেছিলাম, সেকেন্ড স্টেপে যেটা হবে সেটা হলো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, সরি এটা 0 লিখতে চাইছিলাম, লিখতে পারি নাই, এটা শূন্য হবে, -10 থেকে শূন্যতে নিয়ে গেছি। এরপরে যে কাজটা করতে চাচ্ছি সেটা কি, সেটা হলো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটাকে এবার আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে চাচ্ছি। এটা হলো স্টেপ 2, এই অঙ্কের স্টেপ 2। 0 ডিগ্রির ওয়াটার হয়ে যাবে। এটা কি ওয়াটার, এটা ছিল আইস, এখানে এটা আইসও ছিল, এটা আইসই ছিল। এইখানে একটা তাপ শক্তি পরিবর্তন হবে, এটাকে ডেল্টা Q2 বলতে পারি। এরপর স্টেপ 3 তে কি হবে, স্টেপ 3 তে যেটা হবে সেটা হলো এই যে আমার যে পানিটা রয়েছে 0 ডিগ্রিতে পানিটা রয়েছে, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা আস্তে আস্তে 100 ডিগ্রি তাপমাত্রায় চলে যাবে, অর্থাৎ অনেক গরম হয়ে যাবে। সো এই কনভার্সনটা থার্ড স্টেপে হবে। স্টেপ 3 তে 100 ডিগ্রিতে পানির তাপমাত্রা উঠে যাবে। এখানেও এটা H2O আছে, ওয়াটার আছে, এটাও H2O আছে। এখানে কিছু তাপ শক্তি পরিবর্তন হবে, ডেল্টা Q3, এটা আমার বের করতে হবে। এরপরে স্টেপ 4 এ আমাদের যেটা করতে হবে সেটা হলো এই পানি যেটুকু আছে এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসে পরিণত করতে হবে বা বাষ্পে পরিণত করতে হবে। এখন এটা হয়ে গেল গ্যাস, আর এটা ছিল H2O। এখানে আরেকটা তাপ শক্তি চেঞ্জ আসবে, এটা হলো ডেল্টা Q4। আমরা এই তিনটা নির্ণয় করার পরে স্টেপ 4 এ নির্ণয় করব, সরি স্টেপ 4 ই তো গেল, স্টেপ 4 এর পরে স্টেপ 5 এ আসি আমরা। স্টেপ 5 এ আমরা যেটা নির্ণয় করব সেটা হলো এই গ্যাস যেটা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে, এখন গ্যাস আছে 100 ডিগ্রি সেলসিয়াসে, সেটাকে এবার আরো উত্তপ্ত করে 120 ডিগ্রি গ্যাসে পরিণত করতে চাচ্ছি। এইখানে তাপ শক্তির আরেকটা চেঞ্জ আসবে, ডেল্টা Q5। এগুলা সব আমরা বের করব, তারপরে 5টাকে যোগ করব, তাইলে আমাদের এই প্রশ্নের উত্তর পেয়ে যাব যে কত তাপ শক্তি লাগবে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে 5 কেজি 120 ডিগ্রি তাপমাত্রার গ্যাসে পরিণত করতে। তাইলে প্রথমে দেখি বরফই আছে, বরফ থেকে বরফে যাচ্ছি, তার মানে এখানে সূত্র তাপের কোনো কাহিনী নেই, তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাপমাত্রা 10 চেঞ্জ হয়েছে, -10 থেকে 0-তে আসছে। তাইলে আমরা এম এস ডেল থেটা সূত্রে ফেলতে পারি। এস হবে এখানে বরফের এস, কারণ বরফ আছে বস্তুটা এখন, তাই আমরা এম এস ডেল থেটা সূত্র অনুযায়ী লিখতে পারি এম হইলো 5 কেজি, এস হইলো বরফের এস 2100, লাস্ট ক্লাসে আমরা মুখস্থ করেছিলাম এই ভ্যালুগুলো, আর ডেল্টা থেটা হইল 10 জুল, শক্তি বের হয়ে গেল। এরপরে এবার কি হচ্ছে, আইস থেকে ওয়াটার হচ্ছে, এবার স্টেট চেঞ্জ হচ্ছে, এবার সুপ্ত তাপ নেবে। এখানে ফিউশন হচ্ছে, তাই ml বসালাম 5 ইনটু ফিউশনের জন্য সূত্র হলো 336, সূত্র না 336000 জুল, অর্থাৎ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এখানে গ্রহণ করেছে, তাই আমরা তাপমাত্রা চেঞ্জ আর হিসাব করতেছি না, এম এস ডেল থেটা না, ml শুধু বসাচ্ছি সূত্রের মধ্যে। এগুলা গত ক্লাসে শিখেছিলাম। এবার পানি 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হচ্ছে, তাইলে পানির আপেক্ষিক তাপ, তারপর ডেল্টা থেটা, এম এস ডেল থেটা সূত্র ব্যবহার করতেছি। এম হবে 5, পানির এস হলো 4200, আর ডেল্টা থেটা হলো 0 থেকে 100-তে দেওয়া হয়েছে, তাই 100। এবার 100 ডিগ্রির পানি 100 ডিগ্রির গ্যাসে পরিণত হচ্ছে, তার মানে আবার আমাদের যেটা লাগবে সেটা হলো সুপ্ত তাপ, কিন্তু এবার ফিউশন না, ভ্যাপোরাইজেশনের জন্য এলভি লাগবে, যেটাকে আমরা বলতেছি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। সেটা কত, সেটা হলো 2268000। এটার থেকে বেশি, অনেক বাষ্প করতে গেলে বেশি সুপ্ত তাপ দিতে হয়, 2268000 জুল। এভাবে করে 4টা তাপ বের করে ফেললাম আমরা। 5 নম্বর স্টেপে আমরা গ্যাসের তাপমাত্রা বাড়াচ্ছি, এটা এখন গ্যাসিয়াস স্টেটে আছে, তাইলে এম এস ডেল থেটা ব্যবহার করব, কিন্তু এখানে গ্যাস ব্যবহার করব বা স্টিম ব্যবহার করব। এম হলো 5 কেজি আছে, স্টিমের এস এর মান হলো 2000, থেটার মান হলো এবার 100 থেকে 120, আসলে 20 পার্থক্য, তো এত জুল হবে। আর আমার অরিজিনাল উত্তর হবে কি, ডেল্টা Q1 ডেল্টা Q2 প্লাস ডেল্টা Q3 ডেল্টা Q4 ডেল্টা Q5। এগুলা ছিল আমাদের ক্লাস 9 এর অঙ্ক।
এটা কে বুঝো নাই একটু বলো, কোন স্টেপটা বুঝো নাই একটু আনমিউট করে বলতে পারো। আর সবাই যদি বুঝে যায় থাকো তাহলে একটু চ্যাটে লেখো ইয়েস। আলিম কেমন আছো? অদিতি কি অবস্থা? ভাইয়া চতুর্থ স্টেপটা একবার বলেন। জি ভাইয়া। চতুর্থ স্টেপটা, আচ্ছা চতুর্থ স্টেপটা কে জিজ্ঞেস করলা? মিম্মা। মিম্মা, অনেক আনকমন একটা নাম মিম্মা। শোনো, চতুর্থ স্টেপটা দেখো। চতুর্থ স্টেপে পানি বাষ্পীভূত হচ্ছে, মানে অবস্থা চেঞ্জ হচ্ছে, পানি থেকে গ্যাস হচ্ছে, তাইলে এটা সুপ্ত তাপ নেবে। সুপ্ত তাপ নিলে এখন প্রশ্ন হইলো কোন সূত্র ব্যবহার করবো, এমএস ডেল থিটা নাকি এমএলএফ? এমএল ব্যবহার করতে হয় যখন সুপ্ত তাপ নেয়। এখন এমএলএফ ব্যবহার করব না এল ভি ব্যবহার করব, সেটা ডিপেন্ড করতেছে এটা কি বাষ্পীভূত হচ্ছে। বাষ্পীভূত হইলে বাষ্পীভূতটা ব্যবহার করতে হবে। আমাদের এখানে সমস্ত কিছু সূত্র আমরা লাস্ট ক্লাসে মুখস্থ করেছিলাম, এইখানে একটু মনে করে দিচ্ছি। এই যে এটা হলো বাষ্প যদি হয় পানি, তখন এইটা বসাতে হয় সুপ্ত তাপ হিসেবে, ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ হিসেবে। আর যদি পানি থেকে আইস হয়, আইস থেকে পানি হয়, তখন এটা বসাতে হয়। ওকে, তো এখানে কি করলাম, 5 কেজি পানি ছিল, সেটা বাষ্পীভূত হচ্ছে, তাই এই সুপ্ত তাপ নিচ্ছে। টোটাল সুপ্ত তাপ নেবে 2268000 জুল। গুণ করে দিছি জাস্ট। নিম্মা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তোমরা এটা 9 10 পড়ে আসছো, কিন্তু এইটা যখন বইটা আসে তখন এটার অ্যাডভান্স লেভেলটা আসে, এটার উল্টা দিক থেকে আসতে হয়। তখন তখন যে জিনিসটা আছে সেটা আসলে অ্যাডমিশনে শেখাবো, এই টাইমটাতে শেখাবো না। আর ক্লাসের কোনো কোর্সে যদি শেখাই তখন ডেপথে যাইতে হয় অনেক, তখন হয়তো শেখাবো। বাট এইটা তোমাদের এখন শেখাচ্ছি না, কারণ এটা তোমাদের বডি লেভেলে আসবে না, প্রচন্ড কঠিন ভাবে আসে। এটা সামথিং একটা গ্যাস থাকে, ওটা আস্তে আস্তে ঠান্ডা করতে থাকে, ওটার মধ্যে আরো মানে আরো বেশি পরিমাণ ঠান্ডা, মনে করো -200°C একটা বরফ ছেড়ে দেয়, বরফ ওই পানিরেও বরফ বানিয়ে ফেলায়, কতখানি পানি গইলা যায়, কতখানি গ্যাস বরফে পানিতে পরিণত হয়। এই ধরনের গুজামিল দিয়ে এই সমস্ত অঙ্ক আসে বইতে। বইটা যখনই এগুলা আসে তখনই মনে রাখবা, বিপদে পড়বা আর কি। অনেক ধরনের অঙ্ক আসবে, তোমার জিজ্ঞেস করে মিশ্রণের তাপমাত্রা কত হবে, কতখানি পানি বরফে পরিণত হয়েছে, বরফ কতখানি বাইরে গেছে, অথবা বরফ কতখানি গলছে, পুরা বরফ গলে নাই, এই ধরনের প্যাচ দেবে বইতে। তো তোমাদের মাথা এত গরম করার দরকার নেই, বোর্ডে এত প্যাচে কিছু আসবে না আপাতত। আমরা আজকের ইন্টারমিডিয়েটের টপিকে চলে আসি। এটা 9 10 এর পড়া পড়লাম। ইন্টারমিডিয়েটের টপিকে আসতে গেলে আমাদের শুরুতে কিছু কথাবার্তা তোমাদের সাথে বলতে হবে, সেটা হলো তাপমাত্রা মাপে কেমনে কোনো একটা বৈশিষ্ট্য দেখে সেটা একটু বোঝাই। দেখো আমি এখন যদি আমরা একটা তোমাদের রোজার সময় পছন্দের ড্রিঙ্কস কি আছে বলো তো? কেউ একজন বলো পছন্দের জুস বা ড্রিঙ্ক। আচ্ছা, ট্যাং। ওকে, আমরা একটা এরকম একটা সিলিন্ডার বা একটা গ্লাসে, মনে করো এরকম একটা চিকন গ্লাসে একটা ভিতরে ট্যাং নিলাম। ট্যাং এর কালার কি হয়, খাইছে হলুদ হলুদ হয় আর কি, না হলুদ হলুদ কালার নেই, চলো এই যে ট্যাং নিয়ে রাখলাম। ওকে, এখন আমাকে বলো যে এই ট্যাং এর মধ্যে তাপমাত্রা বাড়াইলে ট্যাং এর এই যে দৈর্ঘ্যটা সেটা L1 থেকে চেঞ্জ হয়ে উপরের দিকে যাবে কিনা, কি বলো তোমরা? নিশিতা, কথা, অদিতি, কেউ আছো? সুইটি, আলিম, কিছু বলো না কেন? চেঞ্জ হবে কিনা? তাপ দিলে ট্যাংয়ের আয়তনটা বাড়বে কিনা? অনেক হ্যাঁ, অনেক সরু নলের মধ্যে ট্যাংটা আছে, তাই ট্যাংয়ের তাপমাত্রা বাড়বে কমবে। যদি আমি তাপমাত্রা কমাই ট্যাংয়ের আয়তনটা কমে আসবে, তার মানে এই এলটা কমে আসবে। মানে ট্যাংয়ের এই দৈর্ঘ্য দ্বারা আমরা চাইলে কিন্তু এখন যদি একটা তাপমাত্রা মাপার মেশিন বানাইতে চাই, তাইলে আমার বলে দিতে হবে যে L1 এ কত আছে। L1 এ ধরো তোমার রুমের টেম্পারেচার আছে 30°C। এরপরে তুমি বারেটারে দেখলা যে ট্যাংয়ের তাপমাত্রা এখানে যাইতে মনে করো 500°C হয়, কমেই দিই 50 মনে করো হয়। এখন তাইলে তুমি বুঝা ফেললা মাঝখানে মাঝখানে কয়টা দাগ দিতে হবে এরকম স্কেল বানাইতে গেলে?
30 আর 50-এর যা পার্থক্য তাই, ঠিক কিনা? জি ভাইয়া। তোমরা রেসপন্স করো, মানে ক্লাস এভাবে একমুখী ক্লাস নিতে কিন্তু ভালো লাগে না। তোমাদের ঘুম আসবে, আমারও ঘুম আসবে, মনে হবে যে কি পড়াইতেছি আমি বলতেছি, তোমরা কিছু বলো না, তাহলে হবে নাকি? তোমরা রেসপন্স করো, আমার সাথে সাথে তাপমাত্রার স্কেলটা তোমরাও বানাও, নিজে চিন্তা করো। আমি আসলে যখনই ছাত্রছাত্রীদের পড়াই এটা একটু মানে এইখানে ট্যাং টুং দেই না, আমি এটার মধ্যে আমি আসলে সবসময় বলি যে এটার মধ্যে আসলে থাক, বললাম না, এটার মধ্যে এমন ধরনের লিকুইড আছে বলি আমি যে এমনিই অবস্থা টাইট হয়ে যায়। বাট এখন রোজার মধ্যে ট্যাং ট্যাং ভাব থাকলে খারাপ হবে না। এই ট্যাংকে গরম করে আমরা এরকম একটা বৈশিষ্ট্য মাপতে পারি যেটা দ্বারা তাপমাত্রা বের করা যায়। তো তোমরা এখান থেকে একটা কথা লেখো যে এই যে ট্যাং এর দৈর্ঘ্য একটা বৈশিষ্ট্য, সেইটার সাথে তাপমাত্রাটার একটা সম্পর্ক আছে, সমানুপাতিক সম্পর্ক, তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বাড়ে। এই যে সম্পর্কটা, এটা হলো একমুখী সম্পর্ক, এক স্থির বিন্দু দিয়ে চিন্তা করতেছি। আমরা যদি আরেকটু অন্যভাবে চিন্তা করি, যে এরকম ভাবে চিন্তা করি যে তাপমাত্রার দুইটা বিন্দু চিন্তা করি, যে ডেল্টা এল চেঞ্জ হয় কিনা, ডেল্টা এলও চেঞ্জ হবে, ডেল্টা এলও বাড়বে, মানে একটা বৈশিষ্ট্য এক্স চেঞ্জের সাথে সাথে তাপমাত্রাও চেঞ্জ আসে। তো তোমরা নোট হিসেবে নিজের খাতার মধ্যে একটা কথাই লেখো, কোনো একটা বস্তুর তাপীয় ধর্ম, তাপীয় ধর্ম হলে যে দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে এটা একটা তাপীয় ধর্ম, তাপের সাথে সাথে যে ধর্মে পরিবর্তন আসে ওইটাকে বলে তাপীয় ধর্ম। ঠিক আছে, তোমরা মনে করো, দেখো না, মানে কিভাবে বলবো তোমাদের, তোমাদের সাথে রিলেট করে বলি। মনে করো যে তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যেগুলা মনে করো তুমি কি করতেছো না করতেছো ওতে তাদের ধর্মে পরিবর্তন আসে না। বা রাস্তা দিয়ে কোনো একটা তোমার পছন্দের কোনো স্টার, শাহরুখ খান, সালমান খান, ক্যাটরিনা কাইফ, তারপরে আমাদের সাকিব আল হাসান, এরকম কেউ যদি রাস্তা দিয়ে তোমার সামনে হেঁটে যায় তাহলে তোমার মধ্যে একটা পরিবর্তন আসে। কিন্তু তুমি যদি দেখো আশপাশ দিয়ে কোনো রিক্সা চালক যাচ্ছে, তেমন রেগুলার ঘটনা বইলা তোমার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। তার মানে ওইটা তোমার তাপীয় ধর্ম হিসেবে ধরা যাবে না। বস্তুর যে ধর্ম তাপের সাথে চেঞ্জ হয় না সেটা বস্তুর তাপীয় ধর্ম না। তাহলে নোটের মধ্যে লেখো, বস্তুর তাপীয় ধর্ম তাপমাত্রা সাথে সাথে পরিবর্তন হয়। এটা দ্বারাই থার্মোমিটার বা তাপমাত্রা মাপার যন্ত্র তৈরি করা হয়। সবাই লিখে ফেলো কথাটা, বস্তুর তাপীয় ধর্ম তাপমাত্রার সাথে সাথে পরিবর্তিত হয়। এইটা দ্বারাই, এই যে তথ্যটা বুঝতে পারলা যে তাপীয় ধর্ম তাপমাত্রা চেঞ্জ হলে চেঞ্জ হবে, এইটা দ্বারাই তাপীয় স্কেল তৈরি করা যায় বা তাপমাত্রা মেজার করার যন্ত্র বানানো যায়। এই যে আমরা ট্যাং এর একটা থার্মোমিটার বানাইছি, সবাই কি বুঝতে পারছো? যে ট্যাং খাইতে পছন্দ করো সে কি বুঝছো? এটা কিন্তু ট্যাং এর থার্মোমিটার। আচ্ছা, আমার মনে আছে কেমিস্ট্রি টিচার আমাকে যখন পড়াইতেছিল তখন আমি যে আজগবি কিছু বই টই পড়তাম, আমি আজগবি একটা জিনিস শিখছিলাম যে একটা কাগজের পাত্রের মধ্যে ডিম সিদ্ধ করা যায়। তোমরা কি জানো একটা কাগজের না একটা ভাইয়া। কড়াইয়ের মধ্যে, কাগজের কড়াইয়ের মধ্যে ডিম সিদ্ধ করা যায় কেমনে? এটা তোমাদের এইচডব্লিউ হোমওয়ার্ক। কাগজের কড়াইয়ের মধ্যে এমন কিছু দেওয়া যেতে পারে যে কাগজ পুড়বে না, ডিম সিদ্ধ হয়ে যাবে। আজব ব্যাপার, এটা আবার কেমন কথা? অ্যালুমিনিয়াম দিয়ে। এত দামি জিনিস কই থেকে পাবো ভাই? সস্তায় কিছু কও যদি পারো। অব্র, এটা হলো তোমাদের হাউস ওয়াইফ, না সরি সরি হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। আর আজকে ভাই আমরা মার্কারে তো অনেক দামি। সবই ভালো দামি, কি কও তুমি এগুলা? আজকাল তো আচ্ছা করোনা ভাই, আমি 1 মিনিট টাইম নষ্ট করব। সবাই ঠিকমতো অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করো। একটু রিকোয়েস্ট করে বলো ভালো করে, তুমি এইভাবে খেতে গেলে হবে আমার করে? না ভাইয়া,
আচ্ছা, সবাই ঠিক মতো অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করো। তোমরা ভালো করে যদি ফর্ম ফিল আপ না করো তাহলে তোমাদের ডাটাবেজ অ্যাড করা যাবে না, তখন তোমাদের প্রবলেমে পড়ে যাবে ক্লাস করা নিয়ে। ভাই আপনি হ্যাঁ, কন্টিনিউ করেন, আমরা ক্লাস করি। ওকে, থ্যাংক ইউ অব্র। আচ্ছা, আমরা তাহলে এইটুকু বুঝতে পারলাম যে বস্তুর ধর্ম মেপে তাপমাত্রাও বাইর করে ফেলানো যায়। এই কথাটা আমি যে বুঝাইলাম এখন ট্যাঙের থার্মোমিটার দিয়ে, এটা যারা বুঝো নাই তারা একটু নো লেখো। আশরাফুল কয় হাউস ওয়াইফ। আশরাফুল, হাউস ওয়াইফকে জিজ্ঞেস করবা বাসায় যে কিভাবে ডিম সিদ্ধ করা যায় কাগজের পাত্রে। তোমার হাউস ওয়াইফ বলবে তোমার মাথাটা আগে নিচে দাও, তারপর তোমার মাথার মধ্যে ডিমটা আগে ভাঙি, তারপর সিদ্ধ করার ব্যাপারটা দেখা যাবে। জেবু বলে অ্যাটেন্ডেন্স ফর্মে দেখতে পাচ্ছে না, কি অবস্থা। যাদের আইডি আছে তারা আই ফিল আপ করো। বুঝতেছি না, এই যে দিতেছি, দাঁড়াও। জেবু মনে হয় লিভ নিছিল, অ্যাটেন্ডেন্স ফর্ম দেখতেছিল না। তোমরা যদি ইভা বলছে অ্যালকোহল, এই খাইছে ইভা অ্যালকোহলের কাগজের মধ্যে অ্যালকোহল দিয়া ওইটার মধ্যে তুমি যদি ডিম দাও তাহলে তো অ্যালকোহলে এত জোরে আগুন ধরে উঠবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। অ্যালকোহল কিন্তু চরম দাহ্য পদার্থ। অ্যালকোহল দিয়েই কিন্তু ফায়ার ব্রিদিং করে। ভাই আপনি আনসারটা বলে দেন। না, তাইলে তোমাদের হাউস ওয়াইফ রাগ করবে তো, পরে বলবো। কিভাবে কাগজের তৈরি একটা পাত্রে ডিম সিদ্ধ করা যায়, এটা মজার একটা প্রশ্ন। সবাই লিখে নাও হোমওয়ার্ক এটা। আর যতটুকু বুঝাইছি সবাই বুঝছো কিনা একটু ইয়াস লেখো না কষ্ট করে। ওকে, সবাই ইয়াস লিখছে, কেউ না না লিখছে কি? একজন লিখছে ইয়া, আরে বাবা। আচ্ছা, সামনে আগাই আমরা। দেখো, এখন যদি আমরা এইভাবে চিন্তা করি যে দুই স্থির বিন্দুর তাপমাত্রা নিয়ে বিজ্ঞানীরা কাজ করেছে সব সময়, যেন তাপমাত্রা মেজার করাটা খুব সহজ হয়। কি করছে দেখো, কোন একটা বৈশিষ্ট্য বরফের মধ্যে ধরে তাপমাত্রা বের করে দেখছে, সরি, কোন একটা বৈশিষ্ট্য বরফের মধ্যে ধরে দেখছে। যেমন আমাদের যে সেই ট্যাঙের তৈরি থার্মোমিটারটা ছিল, এরকম একটা ট্যাঙের তৈরি থার্মোমিটার, ভিতরে রয়েছে ট্যাং, একটু পরে খাইয়ে ফেলবা তোমরা, ঠিক আছে? এখন সেই ট্যাঙের তৈরি থার্মোমিটারটারে প্রথমে ধরা হয়েছে কিসের মধ্যে? 0°C বরফের মধ্যে। সেইখানে তার ধর্মটা মেজার করা হয়েছে, মানে তার দৈর্ঘ্যটা মাপা হয়েছে। এটাকে আমরা এখানে এক্স আইস বলতেছি। এরপরে এই ট্যাঙের তৈরি থার্মোমিটারটাকে নিয়ে যাওয়া হয়েছে একটা গরম গ্যাসের মধ্যে, 100°C তাপমাত্রায় উত্তপ্ত গ্যাসের মধ্যে। ওই সময় এর তাপমাত্রা, এর যে ক্ষেত্র, সরি, যে ধর্মটা ছিল, দৈর্ঘ্যটা, সেটা মাপা হয়েছে, সেটাকে আমরা বলতেছি স্টিম। এই যে এটা। এরপরে করা হয়েছে কি, দুইটার পার্থক্য বের করা হয়েছে, দুইটাকে বিয়োগ করা হয়েছে, এটা থেকে এটা বিয়োগ করা হয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে বরফ থেকে স্টিমে তাপমাত্রা চেঞ্জ হইলে এই আমাদের ট্যাং থার্মোমিটারের যে দৈর্ঘ্যের চেঞ্জটা হয় সেটা কত হয় সেটা বের হয়েছে। তার মানে এইটুকু হইল ট্যাং থার্মোমিটারের দৈর্ঘ্যের পরিবর্তনটা। এখন যদি আমি এই ট্যাং থার্মোমিটারকে আবারও আইসে ধরতাম তাইলে সেটার পরিবর্তনটা এইভাবে মেজার করছি আমরা, কতখানি ছিল আইস, যেটা আগেই করছিলাম ওইটাই। এরপরে এইবার ট্যাঙের রে আমরা কোথাও আর বসাই নাই, আমাদের রুমে নিয়ে আসছি। ট্যাঙের থার্মোমিটারটা রুমে আসার পরে যে বৈশিষ্ট্যটা দেখাচ্ছে সেটা আসলে এক্স থেটা বলা হচ্ছে। একটু ভাইবা দেখো, ভাবতে সুবিধা হবে, অনেক লেখা সরিয়ে দেই, আস্তে আস্তে আমার সাথে ভাবো। তোমরা বুঝো কিনা জিনিসটা দেখো একটু চিন্তা করে। একটু বরফ ছিল, আইস, এখানে ছিল একদম গরম গ্যাস। দুইটার মধ্যে একটা ছিল, সরি, আইসের মধ্যে ছিল এক্স আইস ধর্মটা, আর চেঞ্জ হয়ে গ্যাসের মধ্যে এক্স স্টিম হয়ে গেছে। এখন চিন্তা করো, এই রেঞ্জের মধ্যে তোমার রুমের তাপমাত্রা এইদিকে কোথাও একটা কিছু হবে, এটা তোমার রুম, যেখানে এটা ধর্মটা দেখাচ্ছে এক্স থেটা। তো আসলে থেটা কত সেটা বের করতে গেলে একটা বুদ্ধি করা যায়। কি বুদ্ধি?
বিজ্ঞানীরা বলে এটাকে দুই স্থির বিন্দুর তাপমাত্রা বিদ্যা, মানে দুইটা স্থির বিন্দুর সাপেক্ষে মাঝখানে থাকা কোনো তাপমাত্রাকেও বের করে ফেলা যাবে। আমি স্টিম থেকে আইস কত দূরে আছে সেটা যদি বের করি, সেটা কি হবে চিন্তা করে দেখো। সেটা হবে স্টিমের মধ্যে কিসের বৈশিষ্ট্য থাকে, 100 মাইনাস 0 ডিগ্রি। মানে এটা কি করলাম বুঝছো, এটা হলো টেম্পারেচার টি আর এটা হলো বৈশিষ্ট্যটা, দৈর্ঘ্যটা। কি লিখলাম, এটা বৈশিষ্ট্য লিখবো, বৈশিষ্ট্য বানামো লিখতে পারলাম না, এক্স আর কি বৈশিষ্ট্যটা। এই দুটো তো সমানুপাতিক, একটু আগে আমরা দেখছি, সবাই আমরা বুঝছিও। এখন তুমি যদি চাও যে না স্টিমে না, আমি স্টিমের একটু আগে একটা তাপমাত্রা মাপতে চাই, আইস থেকে সেটার যে দূরত্বটা হবে সেটা কিন্তু 0 ডিগ্রি থেকে আমার রুমের তাপমাত্রার যে দূরত্ব হবে সেটা হবে। অর্থাৎ এইখানেও আমরা এই কথাটাই খাটাইতেছি, দুইটা সমানুপাতিক জিনিসকে একসাথে ভাগ করে দিলে তোর কোনো ঝামেলা থাকে না। তো আমরা যেটা করতেছি সেটা হইলো এই ডেল্টা এক্স দুইটা স্থির বিন্দুর বিদ্যাকে ব্যবহার করে এইরকম একটা সূত্র ডেভেলপ করতেছি। মাইনাস এক্স আইস, এই সূত্র আমাদের ওই যে এখানে যদি একটা ধ্রুবক দিতাম সেটাও কাটা যাইতো। সবাই যদি বুঝতে না পারি আমরা তাইলে কষ্ট হয়ে যাবে আমার, একটু আস্তে আস্তে বুঝাই তাহলে তারাও জিনিসটা ভালো মতো বুঝিয়ে দিই, মানে ছাড় দিতে চাচ্ছি না আমি। এটা মনে করো এরকম কিছু, এটা x1, এটাকে সমানুপাতিকটার একটা কনস্ট্যান্ট দ্বারা সমান বানানো যাবে, আবার এই সমানুপাতিকটাকেও একটা কনস্ট্যান্ট দ্বারা সমান বানানো যাবে। কেউ আর বললো না ভাই এক সমানুপাতিক ধ্রুবক কই থেকে আসে, সমান কেমনে করে এটা জানি না। তাহলে আমার ভেক্টর সিরিজটা একটু দেখে নিও, সমানুপাতিক ধ্রুবক দিয়ে কেমনে সমান করে। ওটা প্রথম ক্লাসে আমি ইউটিউবে দেখে দিয়েছি, ভেক্টর সিরিজ, ভেক্টরের ফুল সিরিজ আছে আমার, একদম অ্যানিমেটেড ভিডিও। ইউটিউবে যায় মাই স্টাডি ফ্রেন্ডে যায় একটু দেখে আইসো। ওকে, এখানে দেখো এই ধ্রুবকের মানও জানি না, কাম হইতেছে না, এই ধ্রুবকের মানও জানি না, কাম হইতেছে না, কিন্তু দুইটারে ভাগ করলে তো কাম হবে। ভাগ করলে কি কাম হবে কেউ বলো তো একটু, ভাগ করলে কি লাভ হবে? কাটাকাটি চলে যাবে। ভেরি গুড। তাইলে আমার থিটা তাপমাত্রা 0 ডিগ্রি থেকে কত দূরে আছে এবং এই দুটার পার্থক্য আমরা জানি। বরফ জেনারেলি পানি জেনারেলি বাষ্প থাকে 100 ডিগ্রিতে, তাই ওটা 100, আর আইস হয় 0 ডিগ্রিতে বরফ থাকে, সেটা আমরা জানি। এখন মজাটা বুঝতে পারছো, কনস্ট্যান্ট বের করার দরকারই নাই, দুই স্থির বিন্দুকে আমরা দুইটা সমানুপাতিক সম্পর্ককে ভাগ করে এইভাবে যদি একটা সূত্র বানিয়ে নেই, তাইলে আমাদের এই সূত্রটা আমাদের ট্যাঙের থার্মোমিটার দিয়ে আমার রুমের তাপমাত্রা বের করতে সাহায্য করবে। এবার তোমাদের আমি ব্যাপারটা দেখাই, এই সূত্রটা আসলে কেমনে আমাকে হেল্প করবে। অরিজিনালি একটা অঙ্ক করবো এখন আমরা, আর আমাদের অঙ্ক করার জন্য আমরা অবশ্যই আমাদের রোজার সময় যেটা দরকার ট্যাঙের থার্মোমিটার সেটাই ইউজ করব। এই ট্যাঙের থার্মোমিটারের সবাই প্রশ্নটা লিখে নিতে পারো। ট্যাঙের থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্যটা হয় 2 মিটার মনে করো। ট্যাঙের থার্মোমিটারে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্টিমে নিয়ে গেলে এটার দৈর্ঘ্য হয় সামথিং 10 মিটার। ট্যাঙের থার্মোমিটার আমাদের রুমে যেটা তাপমাত্রা আমরা জানি না, কত ডিগ্রি সেলসিয়াস জানি না, সেই রুমে রাখাতে ট্যাঙের থার্মোমিটারের উচ্চতাটা বা দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে যে 7 মিটার হচ্ছে। তাইলে আমাদের রুমের তাপমাত্রা কত সেটাই হলো প্রশ্ন। সবাই বের করতে পারবো এখন, আমরা দেখুনে করে ফেলি। এটাকে বসাবো হইলো আমাদের রুমের বৈশিষ্ট্যটা 7 মিটার, আর বরফে এটা 2 থাকে, স্টিমে কত হয় 10 হয়, আর বরফে 2 থাকে। এটা হলো থিটা, এটা হলো 0, আর এটা হলো 100 মাইনাস 0। কিন্তু এই কথাটা এখানে সত্য না, আসলে এটা 0 100 সত্য না। কেন? কারণ ট্যাং কিন্তু হয়তো 0 ডিগ্রিতে আইস আকারে নাও থাকতে পারে, অর্থাৎ ট্যাং তো পানি না, পানির মতো বৈশিষ্ট্য নাও ধরতে পারি। কিন্তু আপাতত অঙ্কের মধ্যে গোজামিল দিতে চাইতেছি না, ঝামেলা করতে চাচ্ছি না আর কি, কষ্ট পাইতে চাচ্ছি না আমরা। এই কারণে ধরে নিচ্ছি ট্যাং আর কি পানির দ্বারাই তৈরি, পুরোটাই পানির মতো, ট্যাঙের বৈশিষ্ট্য পানির ঘনত্বের থেকে তেমন বাড়ে নাই, পানির মতো ধরে আমরা অঙ্কটা করতেছি। থিটার মানটা বের করো তো কত আসে।
কেউ একটু দ্রুত ক্যালকুলেটরটা চেপে অ্যান্সারটা বলো। ভয় পাই না। 62.5। একবারে আমরা সাহারা মরুভূমিতে আছি, এত তাপমাত্রা তো থাকার কথা না। তোমাদের রুমে কারো আগুন টাগুন না ধরে গেলে এত তাপমাত্রা থাকার কথা না। যাই হোক, আচ্ছা সেলসিয়াস কিন্তু অনেকে বলবে ভাই আমার তো ভাই করোনার ভ্যাকসিন দেওয়ার পরেই ভাই আমার শরীরের তাপমাত্রা ভাই 200 ফারেনহাইট হয়ে গেছিল ভাই। আরে ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াস হইলে কি অবস্থা হবে বুঝছো? যাই হোক, এই জিনিসটা কে বুঝো না একটু আনমিউট করে বলো তো। এখানে অনেক রহস্যময় কাজ করছি যেটা বোঝা খুবই দরকার। এখানে যা করছি আর এখানে তো যা সূত্র প্রয়োগ করছি এটা সবাই বুঝে। তোমাদের যে কোনো টিচার, কলেজের টিচাররা এইসব করে তোমাদের বুঝাই দিতে পারবে, বাট যেটা বুঝাইতে পারবে না ওই জিনিসটা হলো এইটুকু, কারণ এটা বইয়ের মধ্যেও নাই এরকম ভাবে যে ব্যাখ্যাটা করলাম আমি। কে বুঝো না একটু বলো, আমি কিন্তু এখন মুছে ফেলবো। স্ক্রিনশট নিয়ে ফেলো এইটুকু। স্ক্রিনশট নেওয়া নিষেধ, এখানে আমি যেটা যেটা বলবো এটা নিতে পারবা, সমস্যা নেই। ওকে, তাইলে আমরা এতটুকু বুঝে গেছি যে দুই স্থির বিন্দু তাপমাত্রা বিদ্যা ব্যবহার করে কিভাবে আমরা এই ধরনের একটা আজগবি ধর্ম ব্যবহার করে তাপমাত্রা মাপতে পারি। এইবার যদি দৈর্ঘ্য না দিয়ে অন্য কিছু দিত সেই ক্ষেত্রে আমরা মাপতে পারতাম, সেটা একটু দেখাবো। আর তার আগে আমরা এইগুলা একটু দেখে নিই, সবগুলা দেখে ফেলি একবারে। এইটা একটা, এটা কিভাবে ডিজাইন করা হয়েছে কেলভিন স্কেলে। তুমি একই জিনিস আবার ডিজাইন করতে পারো এটার সাথে এটাকে ম্যাচ করে ফারেনহাইট স্কেলে। কাজ কি করতে হবে, এই বৈশিষ্ট্যটা বরফের মধ্যে ফারেনহাইট স্কেলের যে তাপমাত্রার স্কেলটা বানানো হয়েছে সেটা কত দেখায় সেটা বের করতে হবে। আর স্টিমে পানি জেনারেলি বাষ্পীভূত অবস্থায় কত ফারেনহাইট তাপমাত্রা দেখায় স্কেল থেকে মাপতে হবে। এই জিনিসগুলা দ্বারা তুমি আসলে একটা, দুইটা, তিনটা, চারটা সূত্র বের করতে পারো। আর যদি একটা নষ্ট একটা থার্মোমিটার বানিয়ে রাখো তুমি, যেটা আসলে ডিগ্রিও না, ফারেনহাইটও না, কেলভিনও না, তোমার নিজের বানানো একটা থার্মোমিটার যেটার মধ্যে ভুল তাপমাত্রা আসে, সেটা তুমি এইখান থেকে বের করে আনতে পারো। সেটার জন্য এই সূত্রটা ইউজ করবো, এটা শুধু নষ্ট থার্মোমিটারের জন্য। এটা কেমনে ইউজ করব দেখবো আমরা। তার আগে আমাকে এতটুকু বলো, এইটুকু সূত্র আমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছি না কি করা হয়েছে? যারা বুঝতে পারছো তারা ইয়েস লেখো, যারা বুঝতে পারো নাই নো লেখো কমেন্টে। ইভা কেমন আছো? জিতু ভালো আছো? নুরা, জান্নাত, জিতু। জি ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি ইভা। গালিব কেমন আছো? ইভা মনে হয় প্রতিদিনই গুগলে নিজের ছবি চেঞ্জ করে। মানুষ ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করে ছাড়তে পারে না, ইভা দেখা যায় ফেসবুকে নিজের ছবি চেঞ্জ করে ছাড়তে পারে না আর কি, এত চিন্তা ভাবনায় থাকে। ভাইয়া একটা আমার কথা ভালো বলি। লাগে ইভা বলো। সুইটি বলতে চাইলা কথা নাকি ইভা বলতে চাইলা, বুঝলামই তো না। আমি আচ্ছা ভাইয়া আমি একটা কথা বলি। আচ্ছা আমরা যদি ডিমটাকে পেপারের একটা ব্যাগের ভিতরে দিয়ে তারপর পলিথিনে আটকে পানির মধ্যে বয়েল করি তাহলে তো সেদ্ধ হয়ে যাবে। পলিথিনটা কি পুড়বে না? পলিথিন ব্যাগ কিভাবে পড়ে পানির ভিতরে? বয়েলিং পানির ভিতরে তো পলিথিন পুড়ে না। আমরা তো নর্মালি মানে পলিথিনের বয়েলিং পয়েন্ট আরো বেশি না 100 ডিগ্রি থেকে। পাতিলের সাইডে গেলেই পলিথিনটা পুড়ে যায়, আমি দেখছি এটা। কিন্তু বয়েলিং ওয়াটারের উপর তো সাইডে যাবে না, এটা তো পানির উপরে ভাসতে থাকবে না পলিথিনটা। সুইটি আগে আমার কথাটা বুঝছো, তোমারে কিন্তু কোনো পাত্র দেওয়া হবে না বয়েল করার জন্য। বয়েলিং ওয়াটার কোত্থেকে আসতেছে? ওয়াটার কি ভাসবে আকাশে? ও আচ্ছা। তোমারে কোনো পাত্র দিলে তো অনেক বুদ্ধি ছিল আমাদের মাথায়। তোমারে পানি গরম করার কোনো পাত্র দিলে কত বুদ্ধি আছে এটা করার, তা তো নাই। তাহলে পানি ছাড়া কেমনে সিদ্ধ হবে জিনিসটা? শারমিন আবার বলতেছে পানি ছাড়া। পানি ছাড়া বা অন্য কিছু দিতে পারো তুমি, বাট নর্মাল পাত্র দিতে পারবা না, পাত্রটাই কাগজের। তুমি পানি দাও ভিতরে, মনে যা খুশি দাও, ওতে আমাদের আপত্তি নাই।
কিন্তু তো পাত্রটাই পানি দিলে কাগজটা তো ইয়া হয়ে যাবে না, মানে কাগজটা তো আর কাগজ থাকবে না। পানি দিলে কাগজ কাগজ থাকবে না, কি কি বললা তুমি এটা? চিন্তা ভাবনা এর ভালো জন্য করে। আমি ওই যে পলিথিনটাকে পেঁচায় তারপর পান দিতে চাইছিলাম, কিন্তু ভাইয়া তো বললো যে পাত্র ইউজ করা যাবে না। না, নিচে কোনো পাত্র থাকবে না, কাগজেরই পাত্র ওটা। তুমি কাগজের পাত্রের ভিতরে যা খুশি করো। চিন্তা ভাবনা করে দেখো। আর একটু হ্যান্ড রেজ করছো কে? অ্যান্সার কে যেন হ্যান্ড রেজ করছো? ফারহানা, ভালো আছো? সাদিয়া, ফারহানা, গালিব, কেমন আছো গালিব? এই তো ভাই, জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি আসসালামু কেমন আছেন? আলাইকুম। ভালো, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ফারহানা। তারপরে রাইসা, কেমন আছো রাইসা? ইংলিশ ভার্সনে কেউ আছো নাকি যাই বুঝতেইছো না কিছু? সে বইলো। আচ্ছা, ইংলিশ ভাইয়া একটা ভার্সনে ফর্মুলা দাঁড় করাইছি। ফর্মুলা বলো, কিসের মোলা? বাজারে যাবা, ফর্মুলা তো এখন। বলো বলো। এক কাগজটা ফার্স্ট নিব, কাগজের পাত্রটা। হ্যাঁ, তারপর? তারপরে ভাইয়া ওইটারে মানে আপনার ভিজাবো, ভিজে এর উপরে ডিম দিয়ে সেটা সিদ্ধ করব। তাহলে ওই ভিজা থাকতে থাকতে ওই অবস্থায় যদি পানিটা স্টিম তাপমাত্রা যায়, কাগজটা পুড়তে কিছুটা টাইম লাগবে, আর ওই অবস্থায় সিদ্ধ হয়ে গেল যেতে পারে। টেস্ট করে দেখতে হবে। অনেকটা কাছাকাছি গেছো। আরেকটু পড়াশোনা করলে সঠিক অ্যান্সার বেড়ে আসবে। অব্র, থ্যাংক ইউ। অনেকটা কাছাকাছি গেছো। পানির কাগজের বয়লিং পয়েন্ট বাড়ানো মানে কাগজের পুরো যাওয়ার যে টেন্ডেন্সিটা সেটাকে চেঞ্জ করা যায়, এটা একটা বুদ্ধি আছে। এমনকি যেখানে লোহা গলে যাবে এরকম তাপমাত্রায় মানুষ হাত দিতে পারে, সেটা একটা টেকনিক আছে, খালি হাত দিয়ে দিতে পারবা। যাই হোক, আমরা আবার ফিরে আসি। আছে আছে, সুন্দর একটা টেকনিক আছে। তোমরা গুগল এগুলা সার্চ দিবা, আমি যদি এখন বলে দেই তাইলে তোমাদের একটা ক্ষতি করা হইলো। মানে জিনিসটা দেখার মধ্যে, নিজে খুঁজে দেখার মধ্যে যে আনন্দটা, সেটা কিন্তু তোমরা পাবা না। হাতের মধ্যে এমন একটা কেমিক্যাল, কেমিক্যালটা খুব অজানা কেমিক্যাল না, আসলে পানি। সেই সেই পানি তুমি হাতে ভিজাইয়া সাথে সাথে যদি একটা প্রচন্ড গরম জিনিস যেখানে লোহা পর্যন্ত গলে বাষ্পীভূত হয়ে যায় সেখানে যদি তুমি হাত দাও, তাহলে দেখবা পানি তোমার হাতের চতুর্দিকে একটা দস্তানার মতো, একটা গ্লাভসের মতো তৈরি করে থাকবে। কারণ পানি বাষ্পীভূত হওয়া অবস্থায় সুপ্ত তাপ নেবে। তোমাকে সুপ্ত তাপ নেওয়া অবস্থায় পানি কিন্তু 100 ডিগ্রিতেই চুপচাপ বসে থাকবে। তার মানে এইটার তাপমাত্রা 5 কোটি ডিগ্রি হইলেও তোমার হাতে থাকা পানি তোমাকে সেভ করবে। তোমার হাতের তাপমাত্রা 100 ডিগ্রির বেশি যাবে না, কারণ পানি এখানে বাষ্পীভূত হয়ে গ্যাস হয়ে তোমার হাতে কিছু সেকেন্ড থাকবে। এই জিনিসটা করে দেখাইছিল ন্যাশনাল জিওগ্রাফিতে সরাসরি একটা লোক, যেটার মধ্যে মনে করো মানুষ যদি হাত দেয়, মানে কি বলে, কোন লোহা ছেড়ে দিল একটু পরে গলে যাবে এরকম একটা তাপমাত্রার একটা জায়গা, একটা একটা কেমিক্যালের মধ্যে সরাসরি হাত দিয়ে আবার সাথে সাথে হাতটা তুলে ফেলছিল। সাথে সাথে তোলার কারণ হইলো পানি কিন্তু বাষ্পীভূত হইতে যে টাইমটা নেয় ওই টাইমের মধ্যে হাতটা সরাইতে হবে, না সরাইতে পারলে বিপদ আছে। তো এটা করে দেখাইছিল। আসলে ফিজিক্সের সৌন্দর্যটা ওখানেই, যখন তুমি এত রিস্কি একটা জিনিস দেখবা তখন তোমার মনে থাকবে যে তাপমাত্রা নিয়ে পড়াশোনা করতেছো, তাপমাত্রার মূল্যটা কি। ওকে, আসি আমরা এখানে ফিরে আসি। দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যদি এই ধর্মটা অন্য একটা ধর্ম হইতো, ফারেনহাইট স্কেলে মাপতে চাইতাম, এরকম একটা অঙ্ক করি। এবার দেখো, একটা রোদ দিছি, রোদ রোদ কিন্তু বাইরে যায়, তাপমাত্রা বাড়াইলে রোদের দৈর্ঘ্য বেড়ে যায়, অর্থাৎ তারের দৈর্ঘ্য বেড়ে যায়, তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হইতে ঝামেলা করে। তার মানে রোদ মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আইসে রোদ ছিল হলো 2 ওহম, এরপর স্টিমে নিয়ে যাওয়াতে রোদ হয়ে গেছে 10 ওহম। এখন তোমার বাসায় এটা রোদ মাপছো তুমি, সেটা পাওয়া গেছে সামথিং কত সেটা তুমি জানো না, কিন্তু তুমি জানো তোমার রুমের তাপমাত্রা হইলো 35 ডিগ্রি সেলসিয়াস। না, সরি, 35 ডিগ্রি সেলসিয়াস না, দিলাম অন্য কিছু দিই। ডিগ্রি সেলসিয়াসে না, ফারেনহাইটে একটু অঙ্কটা করো। আমি চাচ্ছি যে ওই ওই লাইনে তোমাদের একটু দক্ষতা যেন থাকে। কত দিতে পারি? 32, 30, 200, 100 ফারেনহাইট বললাম। ওকে,
মনে করো তোমার জ্বর আসছে 100 ডিগ্রি ফারেনহাইটে, তোমার এখন তাপমাত্রা উঠে গেছে বডির, তুমি এখন তোমার গায়ের মধ্যে রোদটারে ধরছো, ঠিক আছে? এখন এই তারের মধ্যে তুমি ধরাতে এই তারের রোদটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, কারণ তুমি গরম ছিলা, তোমার তাপমাত্রায় পৌঁছানোতে এই রোদটা চেঞ্জ হয়ে যাবে। রোদটা কত হবে সেটা যদি আমরা জানতে পারি তাহলে ফার্দার অনেক কিছু করতে পারবো। আমরা যদি বলি এটাকে V ইজ ইকুয়াল টু 200 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করা আছে, তাহলে এটার মধ্যে দিয়ে কতখানি কারেন্ট পাস করবো সেটা বের করতে পারি। চলো করি। প্রথমত আর থেটা মাইনাস আর আইস ডিভাইডেড বাই আর স্টিম মাইনাস আর আইস ইজ ইকুয়াল টু ফারেনহাইটের যে তাপমাত্রাটা দেওয়া আছে তোমার সেটা 100, মানে এটা হলো 100 মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। এখান থেকে এটা তো জানি 2, এটাও জানি 10, তাহলে এগুলো একটু মুছে ঠিকঠাক মতো বসিয়ে দেই। সবাই তাহলে আর থেটাটা বের করে ফেলো, কত আসে কুইকলি বের করবা। ক্যালকুলেটরে একটা ক্যালক সলভ বাটন আছে, তোমরা যারা ক্যালকুলেটর গুরু সিরিজ দেখো না ইউটিউবে আমার, সেটা একটু দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবা ক্যালকুলেটর এই জিনিসটা এক লাইনে করার একটা টেকনিক আছে। অত্যন্ত দ্রুত এরকম ক্যালকুলেশন করা যায় ক্যালকুলেটরের সাহায্যে। যেমন আমি এখন করলাম, আর থেটার মান বেড়ে গেছে 5.02 ওহম, তাহলে আর এর মান বের হয়ে গেছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, ছোটবেলায় শিখছো আই এর মান কত হবে, ভি বাই আর, ভি কত 200 ডিভাইডেড বাই আর কত 5.02, ওই তো 5ই ধরো, 100-র মতো আসবে, এই তো বেড়ে গেল 100 অ্যাম্পিয়ার। শেষ। কে বুঝো নাই অঙ্কটা একটু বলো। সবাই বুঝছো তাইলে? সবাই যদি বুঝে যায় থাকো একটু কমেন্টে লেখো ইয়েস। অবরোধ অ্যাডমিশনের জন্য তুমি দেখা যাও যে নষ্ট থার্মোমিটারেরটা, কারণ নষ্ট থার্মোমিটার অ্যাডমিশনের গুরুত্বপূর্ণ অঙ্ক। বইয়ের থেকে তোমাদের দেখাই, এই যে তোমাদের বউ মানে ওয়াইফ, তোমাদের বউয়ের কাছে চলে আসছি। বইয়ের মধ্যে এই যে দেখো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ুর চাপে, আচ্ছা কেউ কি বুঝে না এরকম আছে? নো লিখছে কেউ? একটু দেখি। শাফিন কি অবস্থা? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শাফিন আমাদের সবাইকে রমজান মোবারক জানাচ্ছে, ঠিক আছে। গালিব কেমন আছো? গালিবের চেহারাটা কিন্তু ওই যে গালিবরে কিন্তু গালিবের মিতা দেখাইছিলাম, গালিব মনে আছে? জি ভাইয়া মানে আমি কই এটা গালিব না, কি ঘটনা, কি গালিবের ভাই আসলো থেকে? আচ্ছা, নষ্ট থার্মোমিটারের অঙ্ক আমরা এটা দিয়ে করব, এগুলা দিয়ে যে কোনো কিছু দিয়ে করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, নষ্ট থার্মোমিটার তো একটা কমপ্লেক্স জিনিস, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা পরীক্ষায় আসবে, ওইটা দেখাইলেই সবাই চলে যাবে। তার আগে একটু আরেকটা জিনিস দেখাই। আমি যদি একটা তাপমাত্রাকে চেঞ্জ করতে চাই, ধরো 38 ডিগ্রি ফারেনহাইটে আছে কোন একটা তাপমাত্রা, সেটা কেলভিনে কত হবে সেটা বের করার জন্য এইভাবে সূত্রের সেট নিয়ে কাজ করতে পারবা। মানে f মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, এভাবে লিখবা। সরি, এই কালারটা ভালো লাগবে না। f মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 লিখবা, তারপরে কে তে নিয়ে যাইতে যে কোনো স্কেলে তুমি কনভার্সন করতে পারবা এখানে যে সূত্রগুলো আছে সেটা দ্বারা। এটা বুঝাইতে চাচ্ছি। এটা কি করতেছি আমি এখন? যদি ফারেনহাইটে না থেকে ফারেনহাইটে স্কেলে তোমাকে বলে দেয় যে ফারেনহাইট স্কেলে কোনো তাপমাত্রা বলা রয়েছে তোমার 100, এটাকে কেলভিনে কত হবে বের করো, তুমি জাস্ট সিম্পলি এইখান থেকে ক্যালকুলেশন করে কে এর মান বের করলেই কাজ হয়ে যাবে। তোমাকে যদি বলে এটাকে 100 ডিগ্রি ফারেনহাইটকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও, সেক্ষেত্রে কি করবা? এই দুটাকে ব্যবহার করবা। কি করবা? এই 100 ফারেনহাইট আছে, এই সমীকরণটা নিবা এই দুইটাকে, তারপর সি এর মান বের করবা, শেষ। এই কাজটা অনেকে এটা দিয়ে করতে চায়, এটা দিয়ে কইরো না, ভুল হবে অনেক ক্ষেত্রে। এটাকে বলা হয় 5-9-5, কিন্তু এই সূত্র মানে এই জিনিসটা মাঝে মাঝে আসে তাপমাত্রা চেঞ্জের অনুপাতে। এই তিনটাকে একসাথে করে নিয়ে তুমি যদি রেগুলারে ভাগ টাগ করো এই জিনিসটা বের হবে আর কি। তোমরা বুঝতেই পারতেছো, অনুপাতের ধর্ম ক্লাস 8-এ পড়ছিলা তোমরা, ওইসব করলে এগুলা বের হবে।
এখান থেকে এরকম একটা জিনিস লেখা যায় যে তাপমাত্রা চেঞ্জ যদি বের করতে চাই, ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চেঞ্জের সাথে ফারেনহাইটের তাপমাত্রা চেঞ্জের সম্পর্কটা এরকম যে ফারেনহাইটেরটা হবে ডিগ্রি সেলসিয়াসের 5/9 গুণ, অথবা ফারেনহাইটেরটা হবে কেলভিনের 9/5 গুণ। এরকম জিনিসপত্র অবজেক্টিভে আসবে মাঝে মাঝে। এটা মনে রাখার একটা টেকনিক আছে। এটা এখন আমি যে কথাটা বলবো এটা দিয়ে তুমি কোনোদিনও ভুলবা না। একটু আগেই করোনার সময় সবাই অটো পাস করছে অনেকেই, সেই পাসটাকে আমরা বলি না যে ওটা পাস না। সবাই কি জানো অটো পাস দিছে যে সরকার থেকে? জি কেউ ভাইয়া জানো না? জি ভাইয়া জানি ভাইয়া। ওকে, আমরা এটারে কি বলি যে এই পাস পাস না, তাই না? তার মানে পাস নয় পাস, পাস নয় পাস, বুঝছো? পাস নয় পাস। কেউ বলবা এরকম আছো এখন? না ভাইয়া, না ভাইয়া সরকারি উপায়ে এটা শিখা হয়ে গেছে। ওকে, এটা মনে রাখো। এখন আমরা নষ্ট থার্মোমিটারের অঙ্কে চলে যাই। তোমাদের কি যেন বায়োলজি ম্যাডামের মতো করে শিখাইলাম। এইবার দেখো, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ুর চাপে গলিত বরফে 0 ডিগ্রি হওয়ার কথা ছিল। থার্মোমিটার নষ্ট কেমনে বুঝলাম? 4 ডিগ্রি মাপতেছে। শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস বলা হইতেছে। এই বাষ্পে তো 100 ডিগ্রি হওয়ার কথা ছিল। থার্মোমিটার যদি ঠিক থাকতো, ডিগ্রি সেলসিয়াস স্কেলে কোনো থার্মোমিটার সঠিক থাকলে এরকম তো বের হওয়ার কথাই না, 98 আসতেছে। তার মানে থার্মোমিটার নষ্ট, এটা শিওর। আমরা এই দুইটা জিনিস দেখে বুঝে ফেলছি যে থার্মোমিটারে ঝামেলা আছে। বরফ থাকার কথা 0 ডিগ্রিতে, থার্মোমিটারে রিডিং দিতেছে 4 ডিগ্রি। তাইলে আমাদের থার্মোমিটারের অবশ্যই ঝামেলা আছে। কি ঝামেলা আছে? থার্মোমিটার হয়তো পারদ দিয়ে বানানো হয় নাই, বা যেটা দিয়ে বানানোর কথা ওটা দিয়ে বানানো হয় নাই। আমরা হয়তো ওটার মধ্যে ওয়াইন ঢেলে দিছি, বা থার্মোমিটারের ভিতরে লিকুইডটা চেঞ্জ করে আমরা জুস ঢেলে দিছি, রুয়াবজা দিয়ে দিছি, অথবা ট্যাং ঢেলে দিছি, কিছু একটা দিয়ে দিছি। আর বেশি কথা বললে কিন্তু আমারে তোমার ট্যাং খাওয়ানো লাগবে, বিপদে পড়বা তোমরা সবাই। তোমরা কে ভালো ট্যাং রান্না করতে পারো? ট্যাং আবার রান্না করে কিভাবে? এটা আমি বলতে চাচ্ছিলাম, মেয়েদের কাছ থেকে কোনো কিছু রান্না করতে পারা আশা করাই এখনো ভুল। ট্যাং কি রান্না করে নাকি? অদ্ভুত কথা। আচ্ছা ভাইয়া বাসায় এসেন, তারপর ট্যাং রান্না করে খাবো। ওকে, নুরা তাও দেখছো কত সুন্দর একটু শ্রদ্ধার সাথে সে একসেপ্ট করলো চ্যালেঞ্জটা যে ট্যাং রান্না করে খাওয়াইতে পারবে। আমার যে বাসায় মানে কি বলে, ভাইয়া নুরা না নুরে। নুরে এই খাইছে। তোমার নামও তো আনকমন। মাইস্টার ডিফেন্ডের ভিতর সব আনকমন নামের মানুষ সব কাজ করতে পারি। ইভা বলছে, দেখছো? থ্রেট দিল এবার আমার ওই। আচ্ছা, না, আমি নুরে অনেক ভালো রান্না করতে পারি ভাইয়া। বিরিয়ানি খেতে চাইলে আমার বাসায় চলে আসেন। খাইছে রে, এখন তো খিদে লেগে যাচ্ছে। আচ্ছা, নুরে নামটা কিন্তু একদমই আনকমন। সরি, এতক্ষণ ধরে তোমার নামটা আমি ওইভাবে উচ্চারণ করতে পারতেছিলাম না ঠিক মতো। আসলে এক গ্লেন্স দেখি তো সরে আসে জিনিসগুলা। জান্নাত, ক্ষমা প্রার্থী তোমার কাছে। তুমি তারপরে দাওয়াত দিয়েছো আমাকে। তোমার কথা ছিল, আমাদের এখানে একজন কথা আছে। কথা আছো নাকি তুমি আজকে ক্লাসে? বলো, কথা বলে ফেলো। এই যে কথা আছে, কথার সাথে কথা বলো। পেপার নিয়ে পেপারটাকে অয়েল ব্রাশ করে কে বললো আমরা এটা? যদি চুলার উপরে হাত দিয়ে ধরে রাখি তাহলে কি পেপারটা পুড়বে? আমরা যে খাবার অয়েলটা ব্যবহার করি ওইটা। চিন্তার ব্যাপার। কি অয়েল মিশাবা? আমরা সবসময় যেগুলা খাই আর কি, যে সরিষার তেল বা সাদা সাদা কি তেল বলে ওগুলা, রান্নার তেল। ওটা তো দাহ্য পদার্থ, ওটা তো পুরে ও, পুরে ফুটে আরো। মানে ওইটা মানে জিনিসটাকে তাড়াতাড়ি গরম করার জন্য তো ব্যবহার করি আমরা। মাছটা আচ্ছা ভাইয়া, রান্না ওইটাই বলো। ডিম আর পেপার বাদে অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে? অন্য যে কোনো কিছু? অন্য যে কোনো কিছু ব্যবহার করা যাবে, কিন্তু অন্য একটা পাত্র ব্যবহার করা যাবে না যেটার মধ্যে তুমি হিট দিবা। পানি জাতীয় ছাড়া? পানি জাতীয় ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে, হ্যাঁ সুইটি। তাহলে আমি বলি, বলো। তুমি যদি কাগজের পাত্রের উপরে লোহা দিয়ে ডিম সিদ্ধ করতে চাও তা কিন্তু করা যাবে না। না না না, মেটাল না, অন্য কিছু। যদি কোনো গোস্ত বা এরকম যেটা কুক হইতে টাইম লাগে, এরকম কিছু। আসলে ওইটাই তো বুদ্ধি, কিন্তু সেটা কি সেটা চিন্তা করতে হবে।
আমি সার্চ করে দেখছি বেকন দিয়ে করছে এখন। এই যে এখন তুমি যেটা শিখছো না, এখন একটা শিক্ষা অর্জন হয়েছে, কারণ তুমি এখন নিজে থেকে একটা কাজ করছো। তুমি হা করে তাকিয়েছিলে, আমি তোমাদের বলে দিছি এটা আসলে আসল শিক্ষাটা না। তুমি যেটা এখন করলা এটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এইটাই আমি চাচ্ছিলাম যে তোমরা একটু সার্চ টার্চ করো, নিজে থেকে একটা অ্যাকশন নাও, সেটাই দেখবা তোমাকে অনেক হেল্প করবে। ক্লাসে পোলাবেন যারা ভর্তি হইতে চায় তারা বলে আমাদের যে ভাইয়া আমি তো তেমন কিছু পরীক্ষায় লিখি নাই, আমারে কেমনে পরীক্ষায় চান্স দিয়ে দিলেন। আমি বললাম ওই যে তুমি রেজিস্ট্রেশন করছো, ধৈর্য ধরে পরীক্ষা দেওয়ার জন্য মেসেজের অপেক্ষা করছো, এইটাই তো অনেক বেশি আমাদের কাছে, এতটুকু কাজও অনেক কিছু। এই জন্যই তোমার পুরস্কার দেওয়া হইতেছে। সো ক্লাসের এক্সাম গুলো সবাই দেওয়ার চেষ্টা করো, আর নিজে থেকে যখনই কিছু সার্চ করবা একটা নোটে লিখে রাখবা। তোমরা আমার ক্লাস করছিলা না গুগল কিপের মধ্যে কেমনে নোট সাজাইতে হয়, নিজের পার্সোনাল নোট, ডেটা কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে গবেষণা করতে হয় গুগল কিপ দ্বারা। তোমরা কি আমার ওই ক্লাসটা করছিলা আগে কোনোদিন? না করলে যে কোনো একটা ফ্রাইডে, না করলে আমি একটা ফ্রাইডেতে তোমাদের করাই দেব। আচ্ছা আজকের মতো এটা করি, করছি এটা ভাইয়া। ওকে, এই যে করছে আরেকজন, দেখছো সুইটি আছে। এইবার দেখো নষ্ট থার্মোমিটার দিয়ে আমরা যে কোনো কিছুর তাপমাত্রা বের করতেই পারবো, সমস্যার কিছু নাই। এই বইয়ে যেটা আছে ওইটার থেকে অ্যাডভান্স লেভেলে চলে যাব আমরা। বইয়ে কি আছে দেখো, বলা হইতেছে থার্মোমিটারটি 21 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিতেছে। প্রকৃত পাঠ কত হবে? তার মানে থার্মোমিটারটা তো নষ্ট, যেটাকে সে 21 ডিগ্রি সেলসিয়াস বলতেছে সেটা সরি, যেটাকে 51 ডিগ্রি সেলসিয়াস বলতেছে সেটা 51 না। এখন আমাদের প্রশ্ন হইলো কত, তাইলে সেটা বের করবো কেমনে? সেটা বের করার জন্য আমরা, যেহেতু এটা ডিগ্রি সেলসিয়াসের প্রবলেম, তাই এইটা আর এইটাকে মিলায় একটা সূত্র লিখবো, তারপর অঙ্কটা করবো। আমার এইখান থেকে 3টা ডাটা দরকার, 4, 98, 51। এটা একটু লিখে ফেলি তাড়াতাড়ি ভুলে যাওয়ার আগেই। 4, 98, 51, 4, 98 আর 51টা বের করতে বলছে। এবার আমি এই দুইটাকে জাস্ট কানেক্ট করতেছি। দেখো 100 - 0, থিটা মাইনাস আইস। আইসে নষ্ট থার্মোমিটার কত দেখাচ্ছিল? 4 দেখাচ্ছিল। আইসে দেখাচ্ছিল 4, স্টিমে কত দেখাচ্ছিল? 98। আর এখন এটা দেখাইতেছে কত আমার রুমে? 51। তো 51 লিখে দেই। এইবার সঠিক থার্মোমিটারে কত হওয়া উচিত ছিল সেটা বের হয়ে যাবে যদি আমরা সি এর মানটা বের করি। নষ্ট থার্মোমিটারের অঙ্ক এইভাবে করে, কিন্তু এটা শুনে যায় ওগা না। এখন একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এখান থেকে কনভার্সনও করা যাবে। যেটা বইতে আসে সেটা একটু ডিফিকাল্ট হয়। এখান থেকে কিরকম হয় একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এত ডিগ্রি সেলসিয়াস আসবে, তার মানে 51 না, আসলে এটা 50 হবে। এই অঙ্কটা কে বুঝো নাই? এইটুকু কে বুঝো নাই? এই দুইটা সূত্রকে কম্বাইন করে যে আমরা নষ্ট থার্মোমিটার অঙ্ক করলাম, সেটা কে বুঝো নাই? একটু আনমিউট করে একটু বলো যে ভাই বুঝতে পারতেছি না। মুছে ফেললাম কিন্তু, তাড়াতাড়ি বলো। গেলো? ওকে, সবাই বুঝতে পারছো তাহলে, ভেরি গুড। আমরা দেখি বইয়ের সাথে মিলে নাকি। আমাদের বউ যদি রাগ করে আমাদের উপরে তাহলে হবে না। এই তো আমাদের বইয়ের সাথে মিলে গেছে, আমাদের বউ খুশি। ঠিক আছে, ওকে। এখন বইতে কি ধরনের অঙ্ক আসে, বা বোর্ডে যদি এখান থেকে গ নম্বর দেয় তাহলে কিভাবে পেঁচিয়ে দেবে? বোর্ডে এইটা দিলে অবজেক্টিভে দেবে, বা গ নম্বরে বা খ নম্বরে দিতে পারে। কেউ কি আমাকে বলতে পারো নষ্ট হয়ে গেছে থার্মোমিটার, তারপরে ওইটার মধ্যে সূত্র খাটলো কেন? কেউ বলতে পারবা? একটু জটিল প্রশ্ন করতেছি, কেউ ব্যাখ্যা করতে পারবা? থার্মোমিটার অব্র বলো ভাই। থার্মোমিটার নষ্ট হয়ে যায় নাই তো ওটা তো হিট নিবেই, কিছু একটা দেখাবে আমাদের। তাইলে কি সমস্যা হচ্ছে? ভুল তাপমাত্রা দেখাচ্ছে কেন অব্র? ভাইয়া তরলটাতে সমস্যা। পারদের জন্য এরকম। এক্স্যাক্টলি, তোমাদের সবার ব্যাখ্যাই মোটামুটি ঠিক আছে। সবাই আর মিউট করো নিজেকে একটু। তোমাদের ব্যাখ্যা অনেকটা ঠিক আছে, কিন্তু নাম্বার কম পাবা। এই ব্যাখ্যাটা হবে কেমনে? এবং স্থিরাঙ্ক চেঞ্জ হচ্ছে। কে বললা? ভাই আমি বলছি উচ্চ নিম্ন স্থিরাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে এই কারণে। এক্স্যাক্টলি, নষ্ট থার্মোমিটার হোক আর ভালো থার্মোমিটার হোক তাতে কোনো সমস্যা নাই, আমাদের এই অনুপাতটা তো সেমই থাকবে। নষ্টটা
নষ্ট হওয়া অবস্থায় চেঞ্জটা যেটা দিচ্ছে নিচে, উপরেও তো একই রকমই চেঞ্জ হচ্ছে। সো থার্মোমিটারটা তরল চেঞ্জ করাতে বৈশিষ্ট্যের চেঞ্জ হচ্ছে ঠিকই, মানে যেটা স্টিম থাকার কথা সেটা 100 থাকার কথা, 100°C বা 212 ফারেনহাইট থাকার কথা, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুটা মিলতেছে না, এইটা আর এটা মিলতেছে না নষ্ট হয়ে যাওয়ার কারণে। কিন্তু এইটার যে পার্থক্য আর এইটার যে পার্থক্য সেটা সেমই থাকতেছে। সো পার্থক্যে কোনো চেঞ্জ আসতেছে না, পার্থক্যের অনুপাতটা ধ্রুবকই আছে। এই কথাটা লিখতে পারলে বেশি নাম্বার পাবা বোর্ডের প্রশ্নে আসলে। আর বইটা যখন দেয় প্রশ্নের মধ্যে কি করে, তোমাকে বলবে যে এইটার সাথে এইটার পার্থক্য দেখা গেছে 2 ডিগ্রি ফারেনহাইট। তারপরে তোমার জিজ্ঞেস করবে এইটারটা কত, এটারটা কত, এটারটা এটার দ্বিগুণ হইলে কত। এইভাবে পেঁচিয়ে ম্যাথমেটিক্যাল লজিক দিয়ে তোমার অনেক ধরনের গুজামিল দিয়ে দেবে অঙ্কের মধ্যে। তোমাকে বলবে না সরাসরি যে এটা কত, বলে দেবে এটা হইলো এফ এর 60% হয়ে গেছে। তাইলে এই দুটার মধ্যে কত পরিবর্তন আসবে বা এই দুটার পার্থক্য কত আসবে এইটুকু বের করো, ডেল ডেল থেটা বের করো, এরকম করে পেঁচিয়ে বইটা অঙ্ক আসবে। তো সূত্র এই দুইটাই সহজ জিনিস, কিন্তু তোমার মাথাটা খুব কুল থাকতে হবে। যদি বলে এফ হয়ে গেছে এখন 212 থেকে এরকম একটা কিছু, এফ চেঞ্জ হয়ে সামথিং, এফ এর 30% হয়ে গেছে, তো না পারার তো কিছু নাই। এটা আইস তাইলে কততে চলে যাবে এখন সেটা বের কর। আইসেরটা যদি দিয়ে দেয়, আইসেরটা মনে করো আছে 30-এ, তাহলে এটা স্টিমেরটা কত হবে সেটা বের করতে পারবো না এখন। এখান থেকে দুই পাশ থেকে এফ এর মানই বের করা লাগবে আসলে, সরি পারা যাবে না এটা এখনো, এটাও দিতে হবে, দুইটাই দেওয়া, সব তথ্য দিতে হবে। এটা মনে করো 200 কত 30, তো এটা 210 হয়ে গেছে। এরকম কন্ডিশন থেকে তুমি যদি এফ বের করে আনো তাহলে একটা কিছু বের করতে পারবা। এফ কি আদৌ বের করা সম্ভব এখান থেকে সেটা চিন্তা করতেছি এখন। সলভ করে দেখো তো এফ এর মান আসে কিনা কোনো এখান থেকে। অ্যাডমিশনের কারা আছো বা 2021-এর কারা আছো একটু করো তো। দুই পাশে তাপমাত্রা দেওয়া হয়েছে। আচ্ছা তোমরা কি জানো হাত দিয়ে বন্দুকের গুলি ধরা যাবে কেমনে খালি হাতে পদার্থবিজ্ঞান ব্যবহার করে? বের হয়েছে এফ এর মান একটা বের হয়েছে 2.857 ফারেনহাইট। এটা হইলো অরিজিনালটা বের হয়েছে। ওইখানে কত, ওইখানে কিন্তু এত না। নষ্ট থার্মোমিটার যেটা মাপবে সেটা যদি বের করতে বলে তখন আবার 30/100 করে এভাবে বের করতে হবে। দেখো ব্যাপারটা তোমারে বলা হইতেছিল যে এইখানে থেকে এইখানের চেঞ্জটা কত হয়েছে সেটা বলে দেওয়া হয়েছে, তাইলে অরিজিনাল তাপমাত্রাটা কত রুমের সেটা বের করতে পারবা তুমি। একটা ক্লু দেওয়া থাকলে, থেটা আর এফ এর মধ্যে কোনো ক্লু দেওয়া থাকলে, বা থেটা কে এর মধ্যে কোনো ক্লু দেওয়া থাকলে, থেটা সি এর মধ্যে কোনো ক্লু দেওয়া থাকলে। ঠিক আছে, এইটুকুই করানোর ছিল। এই অঙ্কটা আমার মনে হইলো না আমি ঠিক মতো করছি, লাস্টে যেটা এখন করাইলাম এটা তোমরা জাস্ট কনসেপ্ট বলতে চাচ্ছিলাম আমি। এই লাস্ট যে অঙ্কটা করলাম এটা মনে হয় না আমি প্রশ্নটা ঠিক লিখছিলাম, তো লাস্টের অঙ্কটা ভুল ধরে নিতে পারো, বাট আমি জাস্ট বুঝাইলাম কেমনে করে আসতে পারে অঙ্ক। প্রশ্ন করা টিচারের দায়িত্ব, আমার দায়িত্ব না। তোমরা কে আমাকে বলতে পারবা কেউ হাত দিয়ে খালি হাতে কেউ গুলি ধরতে পারবা? কেউ বন্দুকের গুলি তোমার দিকে ছুড়া হবে, তুমি খালি হাতে কোনো কিছু না পরে ধরে ফেলবা। তুমি যত দূরে খুশি দৌড়াইতে চাও দৌড়াইতে পারবা, কোনো সমস্যা নাই, সব ধরনের বুদ্ধি আছে তোমার কাছে, কিন্তু হাত দিয়ে গুলিটা সরাসরি ধরতে হবে। গুলির হাতের বেগ আর বেগ দৌড়ানোর বেগ সমান বন্দুকের হতে বেগের হবে। সমান করতে হবে। আশরাফুল বলো, কথা বইলো না, চুপ করে বসে থাকো। হাতের বেগ বন্দুকের গুলির বেগের সমান করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, কথা এটাই বলতে চাইছে, কথা জানে আগে। বেইনসাফি। তোমার সাথে নাইনসাফি করা হবে কারণ কথা এই উত্তরটা আগেই জানে, এটা আমি আবার জানি। যেহেতু আমি জানি কথা জানে তাই কথাকে আমরা সবাই জানাইতে দিলাম না। বুঝছো নাকি বুঝো নাই তোমরা? কথার প্রতি নাইনসাফি করা হইলো। আর হাত দিয়ে গুলি ধরা যাবে কেমনে, এটা আসলে খুব মজার একটা জিনিস। এটা কিন্তু মানুষ প্র্যাকটিস করলে চাইলে পারতেও পারে। চাইনিজ নিনজা বা মার্শাল আর্ট আর্টিস্টরা চাইলে এই ধরনের প্র্যাকটিস করতেই পারে। সেটা কি করতে হবে?
সোজা কথা, তোমার হাতের দিকে যে বেগে গুলিটা ছোড়া হয়েছে, তুমি যদি ওই বেগের সামনের দিকে দৌড়াইতে থাকো, একটা কথা বলো আমাকে, একটা প্লেনে তোমার গায়ে একটা মশা বসলে সেই মশাটাকে সবাই ধরতে পারবে না? প্রশ্নটার উত্তর দাও। পারবো ভাই। ধরা যাবে ভাইয়া। একই রকম ভাবে একটা গুলির বেগ তোমার বেগের সমান হয়ে গেলে, মানে তোমার বেগও মনে করো 200 মিটার/সেকেন্ড, একটা 200 মিটার/সেকেন্ডের মনে করো একটা গাড়িতে চড়ছো, টেসলা কোনো একটা রোডস্টারে চড়ছো, আর গুলিটাও করা হয়েছে 200 মিটার/সেকেন্ড বেগে। এখন এই গুলিটাকে তোমার হাত দিয়ে ধরতে কোনো ঝামেলা নাই, কারণ তোমার সাপেক্ষে ওর বেগ শূন্য। শূন্য বেগে থাকা যে কোনো কিছুকে আমরা একটা মশা মাছির মতো ধরে, একটা পোকার মতো একটা বুলেটকে ধরে আমরা হাতে নিয়ে বসে থাকতে পারবো, কোনো ঝামেলা নাই, কারণ আমি গতিশীল আছি, আমার গায়ে বুলেটটা লাগবে না। আর কেউ যদি ট্রেনিং নেয় যে গুলিটার সমান বেগে হাতটা চালিয়ে এখান থেকে এখানে মুভ করবে, সেই ক্ষেত্রে সে চাইলে গুলির বেগে হাতটা মুভ করিয়ে গুলিকে হাতে ওই সময় পর্যন্ত ধরে রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত তার বেগটা 200 থাকবে। কিন্তু গুলি হাতে নিয়ে যদি হাতটা ছেড়ে দেয়, মানে হাতটা থামিয়ে ফেলে, তাহলে কিন্তু গুলি ভিতরে হাতে আঙ্গুল ঢুকে যাবে। সাবধান। হাতের বেগ, দেখছিলাম ভাইয়া ডিসকভারিতে, দেখাইছিল একজন শাওলিন মাস্টার। হাতের বেগ আর গুলির বেগ যতক্ষণ পর্যন্ত সমান থাকবে ততক্ষণ পর্যন্ত গুলি হাতে ধরে রাখা যাবে, কিন্তু যদি হাতের বেগটা থামিয়ে দাও সাথে সাথে বিপদে পড়বা। শাওলিন মাস্টাররা আরো অনেক জিনিস দেখায় যেটা তোমাদের কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হবে, সেটারও ব্যাখ্যা আছে, ফিজিক্সে আছে, না হলে মেটাফিজিক্সে আছে। অনেক ব্যাখ্যা ফিজিক্স দ্বারা করতে কষ্ট হবে তোমাদের, কিছু কিছু ব্যাখ্যা আছে মনে হবে যে মানুষটা মরে যাওয়ারই কথা, যে এই কাজ করে দেখাইলো। যেমন ধরো একটা লোক আছে যার উপর দিয়ে গাড়ি চলে যায়, মনে করো সরাসরি গাড়ি তো উপর দিয়ে উঠে যাবে, তারপরে সে বেঁচে থাকবে। এই ধরনের মার্শাল আর্ট শিখতে এবং এই জিনিসগুলোর ব্যাখ্যা যদি আমরা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করতে যাই, সেক্ষেত্রে বিজ্ঞানের অন্যান্য রূপ ডাইমেনশনে যেতে হবে, স্পিরিট সায়েন্স এন্ড মেটাফিজিক্সে যেতে হবে, যেটার মধ্যে ভূত প্রেতের ব্যাখ্যা এবং এই জিনিসগুলো নিয়ে ডিটেলসে কথা বলা হয়। আচ্ছা ভাইয়া, এই যে যে একটা কথা বললেন যে গাড়ির উপর দিয়ে চলে যাবে কিন্তু লোকটা ঠিক থাকবে, এটার একটা ব্যাখ্যা আমি দেখছিলাম যে এরকম যে গাড়িটা হচ্ছে এক সাইডে থাকে, মানে মালগুলা এক সাইডে থাকে, অনেক মানে প্রায় 150-200 টন এক সাইডে থাকবে, মানে যেই সাইড দিয়ে যাবে চাকাটা উঠবে তার অপোজিট সাইডে থাকবে, যার কারণে মানুষটার উপর দিয়ে উঠে যাবে ঠিকই, কিন্তু ওই ভরটা অপোজিট সাইডে চলে যাবে। হ্যাঁ, তুমি যেটা বলতেছো এটা হলো তুমি ফিজিক্স ইউজ করে একটা ট্রিক ইউজ করে ম্যাজিক করে মানুষকে দেখাইতে পারো, দেখো আমার গায়ের উপর দিয়ে গেল তা আমি কিছু সমস্যা পাচ্ছি না, কিন্তু এরকম ম্যাজিক ছাড়া অরিজিনাল গাড়িটাই সত্যি সত্যি তোমার উপর দিয়ে উঠে যাচ্ছে, বা সত্যি সত্যি একটা মানুষ গাড়ি হাত দিয়ে তুলে ফেলতেছে, এই জিনিস ঘটেছে এবং সবার সামনে খুব ভালোভাবে কোনো ট্রিক না করেই এই জিনিস করে দেখানো সম্ভব, এবং অনেক মানুষ এটা করে দেখাইছেও। এমনকি তুমি ব্রুসলির যে 1.5 ইঞ্চির ঘুষি বা 5 ইঞ্চির ঘুষি যে যে পাঞ্চ গুলো করতো, ওই পরিমাণ হাত, একটা অনেক জোরে ঘুষি দেওয়ার জন্য মানুষের হাতটা একটু পিছনে নিতে হয় কিন্তু, তাই না সুইটি? একটু তো পিছনে নিতে হয়। ব্রুসলি যতটুকু পিছনে নিত ওইটুকু হাত পিছনে নিয়ে এত বেশি ফোর্স পদার্থবিজ্ঞান অনুযায়ী কিছুতেই তৈরি করা সম্ভব না, যদি পদার্থবিজ্ঞানের ভিতরে না যাই, মানে গভীরে না যাই, কোয়ান্টাম জগতে না যাই, বা সিম্পল যদি নিউটনিয়ান পদার্থবিজ্ঞান নিয়ে ব্যাখ্যা করতে চাই, তাহলে অতখানি ফোর্স, এত বেশি স্ট্রোক ব্রুসলি যেটা জেনারেট করতো সেটা মানুষের পক্ষে করাই সম্ভব না। এখন পর্যন্ত ব্রুসলির যে যে রেকর্ড আছে প্রায় সবগুলা রেকর্ডই মনে করো মানুষের পক্ষে ভাঙা এখন পর্যন্ত অসম্ভব, যে লেভেলের কাজ করতো। ব্রুসলি 3 আঙ্গুলের পুশ আপ বা 1 আঙ্গুলের পুশ আপের যে রেকর্ড ছিল সেটাও মানুষ এখন পর্যন্ত ভাঙতে পারে না। তোমরা যে হলিউডে অ্যাভেঞ্জার্স মুভি দেখো বা এখন যে মুভিগুলো দেখো, অ্যাভেঞ্জার্স ফ্যান কারা কারা আছো? কেউ কি দেখো মার্বেল ফ্যান না কিন্তু দেখি, দেখছি, ভালো লাগে অনেক। এই তো অদিতি একজন পাওয়া গেছে, বাকিরা কি তোমরা কি সবাই কি মানে কোন দুনিয়া আছো বা বুঝতেছি না কিছুই, মানে তোমরা কি সবাই যে কি যেন চলে এখন, যে কি কি যেন কি শোনো, মানে কি বলে জিঙ্গল শোনো বসে বসে বাসায়, বা কি করো, মানে তোমাদের সম্পর্কে আসলেই তো আমার আইডিয়া নাই বলে মনে হচ্ছে।
মানে তোমরা কি ধরনের জিনিস দেখো আসলে? তোমরা কি শুধু ওই যে কি যেন ওই যে কি যেন ফ্রেন্ডস এর মানুষজনের ফ্রেন্ডস সিরিয়াল দেখো খালি, না কি দেখো সুইটি? একটু বলো তো। ভাই আমি কোনো সিরিয়ালই দেখি না। কিছুই দেখি না। তোমরা তো তোমাদের জীবনে তো কোনো সুখ শান্তি নাই মনে হইতেছে, তোমরা খুবই বোরিং টাইপ মানুষ। সবাই বোরিং টাইপের মনে হচ্ছে। অনুসোয়া কি বলে? অনুসোয়া কেমন আছো? ভালো আছি ভাইয়া। আচ্ছা, অ্যাভেঞ্জার্স তো দেখো না তোমরা? মার্ভেল সিরিজ এত কোটি কোটি টাকার মুভি, এগুলাও যদি না দেখো মানে কি দেখো, এটাই চিন্তার ব্যাপার। যাই হোক, যারা আর কি দেখো বা দেখেছো, তোমরা তোমরা কয়েকটা মুভি দেখো, আমি বলে দিই। লুসি দেখো, লুসির ভিতরে অনেক রহস্যময় জিনিসপত্র আছে। ভাই আমি লুসি দেখছি 1 বছর আগে। মাত্র 1 বছর আগে। ম্যাট্রিক্স দেখো, দা ম্যাট্রিক্স, নামগুলো লিখে দিচ্ছি। এই তো মেহজাবিন বলতেছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখি। হ্যাঁ, তামিল সিনেমা আসলেই ভালো। মেহজাবিন, লাস্ট কোনটা দেখছো?